রাজরিত তো ফাগুনের বাড়িতে চলে যায়। তো ফাগুন রাজরিতকে দেখে বলছে যে তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে তো একটু বেঁকাতেই হবে, কি করব বলো, সরি গো, আমাকে করতেই হলো। তখন তোরসা রাজরিতকে বলছে তুমি কি গো, আমার মেয়ে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে মরছে আর তুমি ওকে পাত্তাই দিচ্ছ না। তুমি খুব অন্যায় করেছো, আমি জানি তুমি কেন এসেছো। হৃদ বলছে কেন এসেছি। তখন কপিল হৃদকে বলছে পরিষ্কার তুমি কোর্টের বাইরে ব্যাপারটা মিটিয়ে নিতে চাইছো, তাই তো? তুমি ফাগুনকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইছো, ওকে তুমি স্ত্রীর মর্যাদা দিতে চাইছো। তুমি না খুব বড় একটা কেস খাবে। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমাদের মেয়ে ফাগুনের শুধুমাত্র সিঁদুর দানটা বাকি ছিল, কিন্তু সম্পূর্ণ বিয়ে হয়ে গেছিল আর বাদ বাকি। তখন হৃদ বলছে সিঁদুর দান তো হয়ে গেছে। তো তোরসা তখন হৃদকে বলছে মানে? তখন হৃদ বলছে কেন, আপনাদের মেয়ে বিদ্যার স্মৃতিতে তো আমি সিঁদুর রাঙিয়ে দিয়েছি একেবারে। হৃদ তারপরে তোরসার কাছে অনুরোধ করে যাতে এসব কোর্ট কাচারির ব্যাপারটা বন্ধ করে আর ফাগুনকে যাতে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়। তোরসার তো একই কথা যে ফাগুন তোমাকে ভালোবাসে। তো হৃদ বলছে একদমই এটাকে ভালোবাসা বলে না, এটাকে জেদ বলে, ইগো বলে। হৃদ ফাগুনকে জানিয়ে দেয় যে তুমি কোর্টে গিয়ে কিচ্ছু করতে পারবে না, আমি বলে দিচ্ছি। কপিল তখন হৃদকে ভয় দেখাচ্ছে যে তুমি কিন্তু কোর্টে গেলে বিপদে পড়ে যাবে। পিহু তখন এসেই সেই কথার প্রতিবাদ করে, বলছে কিচ্ছু প্রমাণ হবে না, আর কিচ্ছু বিপদ হবে না হৃদ, আমি তোমার হয়ে সাক্ষী দেব। এইসব কটা এভিডেন্স, কটা মিথ্যে সাক্ষীকে নিয়ে কোর্টে সার্কাস করা কি, এসব তোমাকে মানায় তোরসা ব্যানার্জি? হৃদ, আমি সত্যিটা বলবো যে তোমাদের বিয়ে হয়নি। এরপরে সেখানে রাজদেব বাবু আসে। হৃদকে দেখে বলছে আমি জানতাম তুমি এখানে আসবে, আমি জানি তুমি সেটেল করতে এসেছো, তাই তো? হৃদ বলছে একদমই নয়, আমি তোমাদের জানাতে এসে তোমরা যাও কোর্টে পৌঁছাও, দরকার হলে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করাও, দরকার পড়লে আমাকে তোমরা জেলে পাঠিয়ে দাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি কিছু মনেও করব না, কিন্তু আমি কোনো মতে বিদ্যার হাত ছাড়বো না। আমি আগেও বলেছি এখনো বলছি যে আমি শুধুমাত্র বিদ্যাকেই ভালোবাসি, তাই এখানেই গল্প শুরু আর এখানেই শেষ। আশা করি তোমরা আর পরে আমার উপরে কিছু চাপিয়ে দেবে না। তো হৃদ রাজদেব বাবুকে বোঝানোর চেষ্টা করছে যাতে উনি বোঝে। রাজদেব বাবু বলছে যে ঠিক আছে আমি কথা শুনবো, কিন্তু তারও মধ্যে রাজদেব বাবু দুটো শর্ত দেয়, তার মধ্যে হৃদকে একটা শর্ত বেছে নিতে হবে। নয় বিদ্যাকে কলেজ ছাড়তে হবে, তাহলে বিদ্যা শ্বশুরবাড়ি আসতে পারবে, আর নয় বিদ্যাকে হৃদকে ছাড়তে হবে। হৃদ বলছে আচ্ছা তোমার কি মাথা কাজ করছে না ড্যাডি? রাজদেব বাবু বলছে কাল রাত অবধি প্রফেসর বিবি আমাকে থ্রেট করেছে, শ্রাবণের সঙ্গে ও যেটা করেছে তাতে ওর অনুতপ্ত হওয়া উচিত। শ্রাবণ ওর ভাই। তখন পিহু সেই কথার জবাব দেয়। তো রাজদেববাবুকে বলছে ভাই কেমন ভাই, এই ফাগুন আর শ্রাবণ কেমন ওর সঙ্গে ব্যবহার করে সেটা তো আপনারা দেখতেই পারেন। শ্রাবণ তো আপনার হয়ে কাজ করে, কতগুলো অসামাজিক লোকের সঙ্গে ওঠা বসা করে, ও গুন্ডাদের সঙ্গে মেলামেশা করে, এমনকি ওর সঙ্গে আগ্নেয় অস্ত্র আছে, এমনকি পুলিশের খাতায় ওর নাম উঠেছে। না এই পরিবারের কোনো লজ্জা আছে না আপনার আছে, আপনি আপনার উদ্দেশ্য পূরণের জন্য আপনি শ্রাবণকে ব্যবহার করছেন। তোরসা তখন পিহুকে বলছে ঠিক করে কথা বলো, বাড়িতে গেস্ট এসেছে, ওনার জন্য চাটা করে দাও যাও, বাড়ির বউ হিসেবে তোমার এইটুকুনি কর্তব্য। তোরসা কপিলকে বলছে পিহুকে বোঝানোর জন্য। তো এবার কপিল তো পিহুর হাত টানতে টানতে নিয়ে যাচ্ছিল, হৃদ তখন কপিলের হাতটা ধরে আর পিহুর হাতটাকে ছাড়িয়ে দেয়। আর কপিলকে বলছে বাড়ির বউকে যদি ভালো না বাসেন না তাহলে তার হাত ধরবেন না, আর যদি হাতটা ধরেন তাহলে ভালোবেসে ধরবেন, এটা আমি আমার মা আর বিদ্যার থেকে শিখেছি। হৃদ তারপরে রাজদেব বাবুকে বলছি ড্যাডি আমি এটাও বুঝতে পারলাম যে এই বাড়িতে ভালোবাসা নেই, ঠিক আছে যাই হোক তোমরা কোর্টে যাও, আমিও যাচ্ছি, আমিও শেষ দেখে ছাড়বো। এরপরেই সেখানে শ্রাবণ আসে। তো হৃদ দেখে বলছে এই তো আপনাদের গুণদহর ছেলে চলে এসেছে, সারা রাত মদ খেয়ে লং ড্রাইভ করে থানায় গিয়ে আপনাদের বাড়ির ছেলে এখন বাড়ি ফিরেছে। তা কি কোর্টে যাবে তো? নিশ্চয়ই তোমার বোনের হয়ে সাক্ষী দেবে আমার বিরুদ্ধে। ঠিক আছে যা ইচ্ছা করো, কোনো কিছুই হবে না, কারণ আমি বিবাহিত আর আমার স্ত্রীর নাম বিদ্যা। এই বলেই হৃদ চলে যায়। অপরদিকে তো বিদ্যার বাড়িতে সব স্টুডেন্টরা আসে, এসেই বিদ্যাকে জানায় যে ওই শ্রাবণকে তো আপনি ছেড়ে দিয়েছিলেন, তো ও আমাদের বিরুদ্ধে এফআইআর করেছে, আপনার নামে করেছে, দাদুর নামেও এমন কি করেছে, আমাদেরও থানায় ডেকেছে। তো বিদ্যা বলছে চিন্তা নেই, তোমরা থানায় যাও, ওখানে পঙ্কজবাবু আছে,
তখন একজন স্টুডেন্ট জানায় বিদ্যাকে যে পঙ্কজ স্যার ট্রান্সফার হয়ে গেছে। বিদ্যা তো জানতোই না, অবাক হয়ে গেছে, বলছে কি বলছো কি তুমি? তখন মাস্টার মশাই বিদ্যাকে বলছে যে হ্যাঁ, ও ঠিকই বলছে, এক রাতের মধ্যেই কাগজ রেডি করে ওনাকে ট্রান্সফার করে দিয়েছে। তাই জন্য স্টুডেন্টরাও তো খুব ভয় পাচ্ছে, তো বিদ্যা ওদেরকে সাহস জোগাচ্ছে। বিদ্যা জানায় যে দরকার পড়লে পুরো কলেজ একেবারে থানায় যাব, কেউ ভয় পাবে না। তখন মাস্টারমশাই বিদ্যাকে বলছে আমি তো আমাদের কথা ভাবছি না, তোমাদের কথা ভাবছি। তোমাকে যদি ওরা কাস্টাডিতে নিয়ে নেয়। বিদ্যা বলছে কি বলছেন কি মাস্টারমশাই? মাস্টারমশাই বলছে হ্যাঁ, আমরা সেই কারণেই ভয়ে আছি। বিদ্যা তারপরেই মাস্টারমশাইকে কথা দেয় যে আপনি একদম চিন্তা করবেন না, দরকার পড়লে থানায় গিয়ে আমি নতুন বড়বাবুকে ওখানেই ক্লাস নেব। তখনই তো বিদ্যার ফোনে রাজদেব বাবু ফোন করে। তো বিদ্যা ফোন ধরতে রাজবাবু নিজের পরিচয় দিতে বিদ্যা বলছে আমি জানি যে আপনার ফোন আসবে, খুব ভালো করে জানতাম। হ্যাঁ, কংগ্রেচুলেশনস আপনাকে যে আপনি পঙ্কজ বাবুকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। রাজদেববাবু বলছে যে হ্যাঁ, প্রথমে পঙ্কজ সরেছে, এবার তোমাকে সরাবো। বিদ্যা বলছে আপনি ভুল বলছেন মিস্টার রাজদেব চ্যাটার্জি। পঙ্কজ খাসনবিশ কারোর আন্ডারে কাজ করে। ওনার টিকিটই কোথাও না কোথাও ঠিক বাঁধা আছে, কিন্তু আমার টিকিটই কোথাও বাঁধা নেই। আর আমাকে যদি কেউ ছুতে আসে তাহলে বলে না একেবারে 440 ভোল্ট, যেটাকে বলে ঝাটকা। কেন জানেন? কারণ আমার সঙ্গে আছে পুরো স্টুডেন্ট পাওয়ার, আর তার সঙ্গে আছে দেবী সরস্বতীর আশীর্বাদ। বিদ্যা তো অনেক কথা বলে, এমনকি এটাও বলে যে কলেজে থেকে বেশি ইম্পর্টেন্ট স্টুডেন্ট, আর সেটা আমি বিশ্বাস করি। এই বলেই ফোন রেখে দেয়। অপরদিকে রাজদেববাবু বলছে তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার কালকেই সব জারিজুরি শেষ হয়ে যাবে, থানায় তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে, তখন বুঝবে কত ধানে কত চাল। বেটা তারপরে কলেজে গিয়ে সবার কথাগুলো ভাবছে, তারপর পঙ্কজবাবুকে ফোন করে। ফোন করেই পঙ্কজবাবুকে বলছে আমি একটা খুব খারাপ নিউজ পেলাম। পঙ্কজবাবু বলছে হ্যাঁ, আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আটকাতে পারিনি। তো বিদ্যা বলছে এখনো কি আপনি ওই থানার কাজকর্ম করতে পারছেন? তো পঙ্কজবাবু বলছে হ্যাঁ। বিদ্যা বলছে আপনি একটা সাহায্য করতে পারবে? পঙ্কজবাবু বলছে যে কি বলুন। বিদ্যা বলছে যে আপনাকে কজনকে অ্যারেস্ট করতে হবে, আর ওদের শরীরে কতটা অ্যালকোহল আছে সেটাকে আপনাকে টেস্ট করতে হবে। পঙ্কজা বলছে আমি বুঝতে পারছি না। বিদ্যা বলছে কালকে যে কটা ছেলে মদ্যপ অবস্থায় ছিল তাদেরকে তুলতে হবে। পঙ্কজাও বলছে কিন্তু কিভাবে? বিদ্যা বলছে সেই ব্যবস্থা আমি করে দেবো, শুধু আপনি ওদেরকে নিয়ে গিয়ে অ্যালকোহল টেস্টটা করাবেন, ব্যাস। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।